দেশের সবচেয়ে ধনী ব্যক্তি ব্ল্যাক মানি ট্রানজ্যাকশন এর জন্য ভিখারিদের ইউজ করত। তাদের নামে অ্যাকাউন্ট খুলে সেগুলো দিয়ে টাকা আদান প্রদান করা হতো। আর এই ব্যাপারে কেউই জানত না। কিন্তু একজন বুদ্ধিমান ভিখারি এই ব্যাপারে জেনে যায় এবং সে পালিয়ে যায়। একদিকে তার অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা, অন্যদিকে তাকে খুঁজতে শহর জুড়ে তোলপাড় করে বেড়াচ্ছে গুন্ডারা। টাকার অভিশাপ শেষ পর্যন্ত তার কি পরিণতি ডেকে আনবে জানতে হলে আসুন শুনে আসি কবিরাজ সিনেমার এক্সপ্লেনেশন। বঙ্গোপসাগর উপকূলের ভারতের অধ্যুষিত অঞ্চলে দীর্ঘ বছর ধরে গ্যাস এবং তেলের সন্ধান চালানো হচ্ছিল। এত বছরের পরিশ্রমের পরে অবশেষে সেখানে তেল পাওয়া যায়। কথাটা জানানোর জন্য সুপারভাইজার মুকুম নীরজ মিত্রকে ফোন করে। যদিও এটা সরকারি মাইনিং ফিল্ড, তবে নীরজ দীর্ঘদিন ধরে তাদের ওপরে নজর রাখছিল, যাতে তেল বা গ্যাস পাওয়া মাত্রই সে জায়গাটার দখল নিতে পারে। তো নীরজ মুকুমকে বলে তেল পাওয়ার খবরটা যেন কোনোভাবে বাইরে না যায়। মুকুম নিশ্চয়তা দেয় সে সকাল পর্যন্ত খবরটা চাপা দিয়ে রাখবে। নীরজ ফোন রেখে আর দেরি না করে তখনই দিল্লিতে সোজা মিনিস্টারের বাড়িতে চলে যায়। নীরজের মুখে তেল পাওয়ার খবরটা পেয়ে মিনিস্টার অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার আগে তুমি কিভাবে নিউজ পেলে? নীরজ মিনিস্টারের প্রশ্নকে গুরুত্ব না দিয়ে বলে, ওখানে অন্তত আগামী 15 বছরের তেল মজুদ আছে, আর এই জন্য সে এই তেলের খনিটা চায়। মিনিস্টার বলে, এই খনিটা রাষ্ট্রীয় সম্পদ, সে কিভাবে এটা নীরজকে দেবে? তাছাড়া শীঘ্রই নির্বাচন, এই তেল পাওয়ার ব্যাপারটাকে তারা হাইলাইট করে পরে নির্বাচনও জিততে পারবে। নীরজ বলে, সরকার যখন তেল পাওয়ার ব্যাপারটা পাবলিক করবে তখন সবাই ভাববে এই তেল তাদের হক, তাদের প্রাপ্য অধিকার। এখানে সরকারের কোন ক্রেডিট নেই। কিন্তু মিনিস্টার যদি নীরজকে তেল দিয়ে দেয় তাহলে সেই তেল উত্তোলন করে সে আবার ইন্ডিয়াতে কম দামে বিক্রি করবে। এতে পাবলিক ভাববে মিনিস্টার তাদের জন্য কম দামে তেলের ব্যবস্থা করছে, এতে তার রেপুটেশন আরও বেশি বেড়ে যাবে। নীরজের প্রপোজাল শুনে মিনিস্টার এবার ভাবতে বসে যায়। তার চিন্তা হচ্ছিল তেল পাওয়ার নিউজটা তারা কিভাবে গোপন রাখবে, কারণ ওখানে শত শত লেবার কাজ করে। নীরজ ভরসা দিয়ে বলে, একটু পরে মাইনিং ফিল্ডে একটা ব্লাস্ট হবে এবং সমস্ত কর্মচারী মারা যাবে। দেশের 140 কোটি জনসংখ্যা, এর মধ্যে 2-1 হাজার মরে গেলে এমন কিছু যায় আসবে না। এবার মিনিস্টার জিজ্ঞেস করে তারা মিডিয়াকে কিভাবে ম্যানেজ করবে। নীরজ এবারও ভরসা দিয়ে বলে মিডিয়াকেও সে ম্যানেজ করে নেবে। এবার ভরসা পেয়ে মিনিস্টার নীরজের সাথে ডিল করতে রাজি হয়ে যায়। এর কিছুক্ষণের ভেতরেই নীরজের লোকেরা মাইনিং ফিল্ডে পৌঁছে যায় এবং ব্লাস্ট করিয়ে সবাইকে মেরে ফেলে। পরের দিন সকালে নীরজের বাবা মিস্টার মিত্র পত্রিকায় ব্লাস্টের নিউজটা পড়ে বুঝতে পারে এটা নীরজের কাজ। সে নীরজকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে নীরজ জানায় সেখানে 14 ট্রিলিয়ন কিউবিক টন তেল পাওয়া গেছে। মিস্টার মিত্র বলে, এই কাজটা খুবই রিস্কি, তাদের এসবের ভেতরে ইনভলভ হওয়া ঠিক হচ্ছে না। নীরজ বলে, বড় রিস্ক না নিলে বড় কিছু পাওয়া যাবে না। আগামী 5 বছরের ভেতরে সে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায়। নীরজ তার ফোন বের করে বাবাকে আজকের প্রেস কনফারেন্স দেখায়। মিনিস্টার প্রেসে জানায় তারা এত বছর ধরে উপকূলে তেল এবং গ্যাসের সন্ধান চালাচ্ছিল, কিন্তু তেল তো পাওয়া যায়নি, উল্টো এতগুলো মানুষের প্রাণ চলে গেল। তাই সরকার আজ থেকে উপকূলে তেল এবং গ্যাস খোঁজা বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 20 লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা দেয়। এই নিউজটা দেখে মিস্টার মিত্র এবার একটু আশ্বস্ত হয়। রাতে নীরজ এবং তার বাবা মিনিস্টার এবং পলিটিক্যাল লিডারদের সাথে দেখা করে। মিনিস্টার নীরজকে একটা লিস্ট দিয়ে বলে, তেল ক্ষেত্রটা নিয়ন্ত্রণ করতে গেলে তার এই লোকগুলোকে টাকা দিয়ে ম্যানেজ করতে হবে। আর এর জন্য নীরজকে 1 লক্ষ কোটি টাকা দেওয়া লাগবে। টাকার অঙ্কটা শুনে নীরজ একটু চমকে ওঠে। তবে বড় কিছু পেতে হলে ইনভেস্ট তো করতেই হবে। মিনিস্টার বলে, এই 1 লক্ষ কোটি টাকার ভেতরে 5,000 কোটি টাকা তারা বৈধভাবে মানে হোয়াইট মানি হিসেবে নেবে। বাকি 5,000 কোটি টাকা ব্ল্যাক মানি হিসেবে নেবে। টাকা দেওয়া হয়ে গেলে নীরজ বঙ্গোপসাগরের পুরো উপকূলের দখল নিতে পারবে। নীরজ মিনিস্টারের শর্ত মেনে নিয়ে লিস্টটা পকেট ঢুকাতে যাচ্ছিল। তখন মিনিস্টার তাকে থামিয়ে
লিস্টটা ফিরিয়ে নিয়ে বলে লিস্টের নামগুলো তুমি আলাদা কাগজে লিখে নাও, অনেক সময় হ্যান্ডরাইটিং এর জন্য মানুষ ফেঁসে যেতে পারে। পাশাপাশি মিনিস্টার নীরাজকে সতর্ক করে দিয়ে বলে তেলের ব্যাপারটা যেন লিক না হয়, লিক হলে নীরাজ নিজেই ফেঁসে যাবে এবং বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করা লাগবে। মানে মিনিস্টার বোঝাতে চাইছিল তারা যতই টাকা খাক না কেন কোন রিস্ক তারা নিতে পারবে না, উল্টাপাল্টা যাই ঘটুক সব দায় নীরাজকে একাই নেওয়া লাগবে। যাই হোক, ফেরার পথে নীরাজ এবং তার বাবা আলোচনা করছিল টাকা ট্রানজ্যাকশনের এত বড় রিস্কি কাজের দায়িত্ব তারা কাকে দেবে। এরকম সিক্রেট কাজের জন্য কাউকেই বিশ্বাস করা যায় না। তাছাড়া এই পলিটিশিয়ানরা যে কোনো সময়ে পল্টে নিতে পারে, তাদের উপরেও ভরসা করা যাবে না। তখন মিস্টার মিত্র দীপক নামের একজন সিবিআই অফিসারের কথা বলে। দীপক অত্যন্ত সৎ এবং দায়িত্বশীল অফিসার ছিল। সে হাজারের উপরে কেস সলভ করেছে। এমনকি নীরাজদের কোম্পানিতেও রেড করে সে 100 কোটি টাকা ব্ল্যাক মানি বের করেছিল। নীরাজ জিজ্ঞেস করে এরকম একজন সৎ অফিসার তাদেরকে কেন সাহায্য করবে। মিস্টার মিত্র বলে দীপক কাউকে পরোয়া করত না, সে একজন মিনিস্টারের বাড়িতে রেড দিয়েছিল যার কারণে মিনিস্টার তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। তাই তারা যদি দীপককে জেল থেকে বের করে আনে তাহলে সে কৃতজ্ঞতা বোধের কারণে দীপক তাদেরকে হেল্প করবে। তো নীরাজ ছেলে গিয়ে দীপকের সাথে দেখা করে। সে দীপকের প্রলোভন দেখিয়ে বলে আমি জানি আপনাকে মিথ্যা কেসে জেলে পাঠানো হয়েছে, আমি এটাও জানি আগামী 10 বছরের ভেতরে ওরা আপনাকে বাইরে বের হতে দেবে না, তবে আমি আপনাকে জেল থেকে বের করতে পারবো। এমনকি আমি আপনার ফ্যামিলিকে সেটল করে দেব। আমার হয়ে কাজ করলে আপনার টাকা পয়সা মানসম্মানের কোন কমতি হবে না। এত লোভনীয় অফার পেয়েও দীপক নীরাজকে সোজা সাপটা না করে দিয়ে বলে সে কোন অবৈধ কাজ করবে না। তাছাড়া তাকে মিথ্যা কেসে জেলে পাঠানো হয়েছে, এটা আদালতে এমনি প্রমাণ হয়ে যাবে। দীপকের উত্তর পেয়ে নীরজ তাকে আর ঘাটায় না। সে জানত দীপক চালায় পরলে ঠিকই তার কাছে ফিরে আসবে। নীরজ দীপককে বলে এই যুগের টাকা এবং ক্ষমতা না থাকলে কেউ ন্যায় বিচার পায় না। চলে যাবার সময় নীরজ কনস্টেবলকে একটা মোবাইল দিয়ে যায়, যেটাতে তার নম্বর আছে। দীপক যদি কখনো মতো পাল্টায় তাহলে এই মোবাইল থেকে সে নীরজের সাথে যোগাযোগ করতে পারবে। যাই হোক, কয়েকদিন পরে নীরজ একটা কনফারেন্স ডেকে তাদের নতুন কোম্পানি গ্লোবাল গ্যাস এক্সপ্লোরেশন এর অ্যানাউন্স করে। সে এই কোম্পানির মাধ্যমেই তেল এবং গ্যাসের বিজনেস করবে। অন্যদিকে দীপকের কেসের ফাইনাল জাজমেন্টে কোর্ট তাকে 10 বছরের জেল দিয়ে দেয়। দীপক স্বপ্নেও ভাবতে পারেনি এরকমটা ঘটতে পারে। সে এবার বুঝতে পারে নীরজের কথাই ঠিক। তাই সে নীরজকে ফোন দিয়ে বলে সে তার সাথে কাজ করতে রাজি আছে। এতদিন সে যে সিস্টেমের জন্য এত কিছু করেছে সেই সিস্টেমই তার সাথে বেইমানি করেছে। তোরের 1 সপ্তাহের ভেতরেই নীরজ দীপককে জেল থেকে বের করে আনে। জেল থেকে ছাড়া পেয়ে দীপক নীরজ এবং মিস্টার মিত্রের কাছে যায়। নীরজ কোন ভনিতা না করে সরাসরি দীপককে কাজের কথা বলে। দীপককে আগামী 6 মাসের ভেতরে 500 কোটি ব্ল্যাক এবং 500 কোটি হোয়াইট সব মিলিয়ে 1 লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন করতে হবে। তবে দীপক জিজ্ঞেস করতে পারবে না টাকাগুলো কাদের পাঠানো হচ্ছে। যাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে নীরজ দীপককে সেই অ্যাকাউন্টগুলোর লিস্ট দেয়। দীপক লিস্টের অ্যাকাউন্টগুলো নিজে নোট করে নেবার পরে নীরজের লিস্টটা আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে এবং বলে হ্যান্ডরাইটিং এর জন্য মানুষ ফেঁসে যেতে পারে। এটা দেখে নীরজ ফিল করে সে সঠিক লোককেই কাজের দায়িত্ব দিচ্ছে। দীপক তার জন্য আলাদা একটা অফিসের ব্যবস্থা করতে বলে যাতে সে সেফলি কাজ করতে পারে। নীরজ জিজ্ঞেস করে দীপক এই হিউজ পরিমাণ টাকার ট্রানজ্যাকশন কিভাবে করবে। দীপক জানায় সে চেনা পরিচিত কয়েকজনের নামে বেনামি কোম্পানি খুলবে, তাদের সমস্ত ট্রানজ্যাকশন এই কোম্পানিগুলোর নামেই হবে। পরবর্তীতে যদি কোন কারণে ইনভেস্টিগেশন হয় তবে এই কোম্পানিগুলো বেনামি হওয়ায় এবং তাদের সাথে লিঙ্ক না থাকায় নীরজ কোন প্রবলেমে পড়বে না। মিস্টার মিত্র জিজ্ঞেস করে এরকম বিশ্বস্ত মানুষ তারা পাবে কোথায়, যাদের নামে কোম্পানি এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। তারা যদি টাকা নিয়ে পালিয়ে যায় বা সবকিছু ফাঁস করে দেয় তখন তারা কিভাবে সামলাবে। দীপক বলে এই জন্য তারা সঠিক মানুষদের খুঁজে বের করবে। দীপক ভরসা দিয়ে বলে সে ঠিকঠাক মানুষ খুঁজে বের করবে। আলোচনা শেষ করে দীপক বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যাবার সময় ট্রাফিকে গাড়ি দাঁড় করালে একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে আসে। ভিক্ষুককে ভিক্ষা দিতে গিয়ে তার আরো কয়েকজন ভিক্ষুকের দিকে নজর যায়। আর এতেই তার মাথায় একটা প্ল্যান চলে আসে। সে নীরজ এবং তার বাবার কাছে গিয়ে বলে তারা এই ভিক্ষুকগুলোকে টাকা ট্রানজ্যাকশনের জন্য ইউজ করবে। কারণ ভিক্ষুকেরা অশিক্ষিত,
তাই তারা ব্যাংকের ব্যাপারে কিছু জানে না। তারা 4জন ভিক্ষুককে সিলেক্ট করবে। এরপরে তাদের সবার নতুন আধার কার্ড আইডি কার্ড বানিয়ে তাই দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। এরপরে তাদের নামে আলাদা কোম্পানি রেজিস্টার করে সেসব কোম্পানির মাধ্যমে ট্রানজ্যাকশন করবে। ভিক্ষুকেরা যেহেতু এসব জটিল ব্যাপার স্যাপার বোঝেন না, তাই টাকার বিনিময়ে তাদের মাধ্যমে ইজিলি নিজেদের কার্যসিদ্ধি করা যাবে। টাকার ট্রানজ্যাকশন হয়ে গেলে ভিক্ষুকদের আবারও নিজেদের জায়গায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে। দীপকের প্ল্যান বাবা ছেলের বেশ পছন্দ হয়। তাই তারা দীপককে কাজে লেগে পড়তে বলে। তবে দীপক চলে যাবার পরে নীরজ বাবাকে বলে কাজ হয়ে গেলে তারা ভিক্ষুকদের মেরে ফেলবে যাতে তাদের বিরুদ্ধে একটাও প্রমাণ না থাকে। যাই হোক, এদিকে রাস্তায় ভিক্ষা করার সময়ে একজন ভিক্ষুককে একটা লাল গাড়ি ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। পাশেই দেবা নামের একজন ভিখারি ভিক্ষা করছিল। সেই গাড়িটার পেছনে দৌড়ে তেড়ে যায়। তবে শেষ পর্যন্ত গাড়িটার নাগাল না পেয়ে ফিরে আসে। ততক্ষণে আহত ভিক্ষুকটা মরে গিয়েছিল। একটু পরে পুলিশ এবং সিটি কর্পোরেশনের লোকেরা আসে। কিন্তু নোংরা ভিক্ষুকের গায়ে তারা হাত দিতে চাইছিল না। তাই দেবা আরো 2-3জনকে সাথে নিয়ে ভিক্ষুকটাকে ধরাধরি করে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে তোলে। একজন বৃদ্ধ ফকির দেবাকে কিছু টাকা দিয়ে বলে ওর যেন ঠিকঠাকভাবে সৎকার করা হয়। তাদের বিশ্বাস ঠিকভাবে লাশের সৎকার না হলে পরের জন্ম সে ভিক্ষুক হয়ে জন্মাবে। এই জন্য মৃত ভিক্ষুকটা যাতে পরের জন্মে আবারও ভিক্ষুক হয়ে না জন্মায়, এই জন্যই এত সাবধানতা। তো এরপরে তারা লাশটাকে ময়লার ভাগাড়ে নিয়ে যায়। তাদের কাছে যা টাকা ছিল তাই দিয়ে বেশি কাঠ ম্যানেজ করা সম্ভব হয় না, তাই আশেপাশে থেকে খড়কুটা পেপার কুড়িয়ে এনে লাশটাকে ঢেকে আগুন জ্বালিয়ে সৎকার করা হয়। সৎকার শেষে সবাই গঙ্গার ঘাটে ফিরে আসে। রাতে ভিক্ষুকেরা এখানেই থাকে। দেবা বৃদ্ধ ফকিরটার সাথে গল্প করছিল, এর সময় সেখানে নীরজের কয়েকজন লোক এসে সবার উদ্দেশ্যে বলে তাদের কাছে একটা কাজের অফার আছে, কাজের বিনিময়ে ভালো খাবার এবং থাকার জায়গা দেওয়া হবে। ফকিরদের স্বাভাবিক চরিত্র হলো এদের কাজের প্রতি কোনো আগ্রহ নেই, এই জন্য কেউই রেসপন্স করে না। তবে লাস্ট মুহূর্তে দেবা তাদের সাথে যেতে রাজি হয়। গাড়িতে উঠে আরামে বসে চোখটা বন্ধ করতেই দেবার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। দেবার মা ছাড়া কেউ ছিল না। তার মা গর্ভবতী ছিল। একদিন মায়ের সাথে রাস্তা পার হবার সময়ে একটা গাড়ি মাকে চাপা দিয়ে দেয়। ফলে তার মা সেখানেই মারা যায়। মায়ের মৃত্যুর পরে দেবা একদম একা হয়ে যায়। তার খাবারও জুটত না। একদিন খিদের জ্বালায় সে একটা দোকান থেকে রুটি চুরি করে দৌড় দেয়। তবে দোকানদার তাকে ধরে ফেলে। দেবা মায়ের থেকে বাঁচার জন্য অন্ধের ভেগ ধরে। সে আশেপাশের ফকিরদের লক্ষ্য করে দেখেছে অনেক সুস্থ লোকও নিজেদের প্রতিবন্ধী দেখিয়ে ভিক্ষা করে। ও অন্ধের ভেগ ধরায় দোকানদারের মায়া হয়। তাই সে দেবাকে ছেড়ে দেয়। এরপর থেকে দেবা ও প্রফেশনাল ভিক্ষুক হয়ে জীবন কাটাতে শুরু করে। পুরনো স্মৃতি ভাবতে ভাবতে দেবা জায়গা মতো পৌঁছে যায়। তাকে একটা বাড়িতে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দেবা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আরো 3জন ভিক্ষুককে আনা হয়েছিল, যাদের ভেতরে 2জন পুরুষ খেলু এবং দিবিয়া, আর একজন মেয়ে খুশবু। খুশবু আবার প্রেগনেন্ট ছিল। সে তো সাধারণত আয়নার সামনে দাঁড়ানোর সুযোগ পায় না। তাই বাথরুমে ঢুকে সে আয়নায় উঁচু হয়ে যাওয়া পেটটা দেখছিল। এই সুযোগে খেলু খুশবুর ব্যাগ খুলে তার টাকা চুরি করে নেয়। খুশবু বাথরুম থেকে বেরিয়ে এসে বুঝতে পারে কেউ তার টাকা চুরি করেছে। সে অস্থির হয়ে দেবার দিকে তাকালে দেবা ইশারা করে খেলুকে দেখিয়ে দেয়। খুশবু তখন চিৎকার চাচামেচি খামছা খামুচি করে খেলুর কাছ থেকে নিজের টাকা উদ্ধার করে নেয়। এদের চেঁচামেচি শুনে নীরজের গুন্ডা রঘু ক্ষেপে যায়। সে রাগে গজ করে রুমে এসে জানতে পারে খেলু টাকা চুরি করেছে। তাই রঘু চাকু দিয়ে খেলুর জিহ্বা একটু কেটে দেয়। এরপর সে দেবাকেও জিহ্বা কেটে দেওয়ার ভয় দেখায় এবং সবাইকে সতর্ক করে দেয় আর কেউ যেন চেঁচামেচি না করে। পরের দিন সকালে দীপক তাদের সাথে দেখা করতে আসে। রুমে ঢুকে ভিক্ষুকদের গায়ের দুর্গন্ধে দীপকের অস্বস্তি লাগছিল। তাই সে সবাইকে বাইরে আসতে বলে। এ সময় দীপক খেলুর মুখের রক্ত দেখে বুঝে যায় রঘু তাকে টর্চার করেছে। এই জন্য সে রঘুকে অনেক বকাঝকা করে। আড়াল থেকে এটা দেখে ফকিরেরা ভাবে দীপক খুব ভালো মানুষ। তো বাইরে এসে সবাইকে সামনে বসিয়ে দীপক সবার নাম জেনে নেয়। এরপরে জিজ্ঞেস করে তাদের ভেতরে কেউ পড়াশোনা জানে কিনা। প্রশ্ন শুনে দেবা এগিয়ে গিয়ে সিঁড়ির ওপরে একটা বাক্য লেখে, সিনেমাস চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো। এটা দেখে দীপক একটু চমকে ওঠে। তবে পরে সে জানতে পারে দেবা কিছুই পড়াশোনা জানে না।
এই বাক্যটা দেবা যেখানে ভিক্ষা করে তার পেছনের দেয়ালে লেখা আছে। ওটাই সে মনে করে রেখেছে। তো সবাই যেহেতু অশিক্ষিত তাই দীপক আশ্বস্ত হয়ে সবাইকে সিলেক্ট করে নেয় এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করাতে বলে। দীপক চলে যাচ্ছিল, তখন খুশবু বলে, তার খিদে লেগেছে। দীপক জিজ্ঞেস করে, তোমরা কি খাবে? প্রশ্নটা শুনে দেবার ছোটবেলার কথা মনে পড়ে। মায়ের মৃত্যুর পরে সে একটা ছেলেকে অভিভাবক হিসেবে পেয়েছিল। ছেলেটাকে সে ভাইয়ের মতো মানত। সে ভাই দেবাকে এভাবে জিজ্ঞেস করত, সে কি খাবে? দেবার মনে পড়ে সে ওই ভাইয়ের কাছে প্রথম এবং শেষবারের মতো চিকেন বিরিয়ানি খেয়েছিল। তাই সে চট করে দীপককে বিরিয়ানির কথা বলে। দীপক হেসে ওদের যা যা প্রয়োজন সেগুলো দেবার নির্দেশ দেয়। এরপরে দীপক নীরজের সাথে দেখা করে নেক্সট প্ল্যানের ব্যাপারে আলোচনা করে। তারা ব্ল্যাক মানিগুলো এখনই পাঠিয়ে দেবে। এরপরে বাকি 5,000 কোটি টাকা ট্রানজ্যাকশনের জন্য তারাই ফকিরদের নামে বিদেশে কোম্পানি খুলবে। সেই কোম্পানির মাধ্যমে সুইস ব্যাংকের টাকা ট্রান্সফার করার পরে সেই টাকা বৈধভাবে ইন্ডিয়াতে চালান করবে। এদের সব টাকা হোয়াইট হয়ে যাবে। নীরাজের তবুও একটু কনফিউশন থাকে। এই ফকিরগুলোকে কোন কোম্পানির সিইও হিসেবে কেউ কেন বিশ্বাস করবে? দীপক ভরসা দিয়ে বলে এদের সঠিক ট্রেনিং দিলেই কাজ হয়ে যাবে। এরপর সে জানায় ওদের ভেতরে খুশবু নামের মেয়েটা প্রেগন্যান্ট। তাই ওর বদলে অন্য কাউকে আনা উচিত। নীরাজ বলে এখানে একবার কাউকে আনার পরে তাকে আর ফেরত পাঠানো যাবে না। এতে তাদের সিক্রেট ফাঁস হয়ে যেতে পারে। তাই খুশবুকে দিয়ে কাজ চালাতে হবে। এদিকে ভিক্ষুকদের পার্লার থেকে লোক এনে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। আয়নার সামনে দাঁড়িয়ে দেবা নিজের চেহারা দেখে নিজেই চমকে ওঠে এবং ভাবে, আরে আমাকে তো নায়ক ধানুষের মতো দেখতে লাগছে। অন্যরাও নিজেদেরকে আয়নায় দেখে অভিভূত হয়ে যায়। এই জন্য বোধহয় ওই প্রবাদটা এসেছে, তুমি কুৎসিত নও, তুমি শুধুমাত্র গরিব। যাই হোক, একটু পরে আধার কার্ড বানানোর জন্য লোক আসে। এসব দেখে দেবার সন্দেহ হয়, তাই সে দীপককে জিজ্ঞেস করে, স্যার আপনি আমাদের কিডনি বের করে নেবেন না তো? দীপক হেসে দেবার কাঁধে হাত রেখে বলে, তোমাদের কোন ভয় নেই? আমি শুধু তোমাদের ফিঙ্গারপ্রিন্ট চাই আধার কার্ডের জন্য। ফিঙ্গার স্ক্যানের সময়ে অপারেটর দেবার হাতে চাপ দিলে দেবা চিৎকার দিয়ে ওঠে। দীপক কারণ জিজ্ঞেস করলে দেবা জানায়, ভিক্ষা করার জন্য ছোটবেলায় দেবার হাত ভেঙে দেওয়া হয়েছিল। এটা শুনে দীপক ভরসা দেয়, সমস্যা নেই, ডাক্তার দেখিয়ে তোমার হাত সারিয়ে দেব, চিন্তা করো না, আমি তো আছি। এই কথাটা শুনে দেবার আবারও ছোটবেলার ভাইয়ের কথা মনে পড়ে। সেও ঠিক দীপকের মতো এভাবেই তাকে আগলে রাখত। ভিক্ষুক হওয়ায় সবাই তাদেরকে ঘেন্না করে, অথচ দীপক তাদের গায়ে হাত দিয়ে কথা বলছে। এই ব্যাপারটা দেবাকে ইমোশনাল করে দেয়। সে দীপককে আগের চেয়েও বেশি বিশ্বাস করতে শুরু করে। পরবর্তী কিছুদিন তাদের চারজনকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদেরকে আসল সিইও এবং ধনী ব্যক্তি বলে মনে হয়। তারা রেডি হয়ে যাবার পরে সবার প্রথম ফেলুকে দিয়ে বিদেশে একটা কোম্পানির রেজিস্টার করা হয় এবং একটা সুইস ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়। এরপরে তার মাধ্যমে সুইস ব্যাংকে টাকা পাঠানো হয়। সব প্রসেস শেষ হলে দীপক ফেলুকে কাজে লাগিয়ে 10,000 কোটি টাকা নির্ধারিত অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন করে নেয়। এরপরে ফেলুকে বাসায় পৌঁছে দিয়ে আসার জন্য দীপক নীরাজের লোকদের নির্দেশ দেয়। তবে ফেলুর প্রয়োজন যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তাই নীরাজ তার লোকদের দিয়ে ফেলুকে মেরে ফেলার নির্দেশ দেয়। তাই ওরা ফেলুকে সমুদ্রে নিয়ে গিয়ে হাঙ্গরদের খাইয়ে দিয়ে মেরে ফেলে। এদিকে অনেক রাত হলেও ফেলু না ফেরায় দেবা চিন্তিত হয়ে দীপককে ফোন দেয়। ফেলু বাসায় ফিরেনি কথাটা জানতে পেরে দীপক বুঝে যায় ফেলুর সাথে কি ঘটেছে। তাই সে সোজা নীরাজের কাছে গিয়ে এই ব্যাপারে কৈফত চায়। নীরাজ বলে সে একজন সেলিব্রিটি মানুষ, তাই সে কোন রিস্ক নিতে চায় না। এখান থেকে ফিরে গিয়ে কেউ যদি তাদের সিক্রেট ফাঁস করে দেয় তাহলে সে সর্বশান্ত হয়ে যাবে। সে দীপককে ইমোশনালি কনভিন্স করার জন্য বলে, তার কোম্পানিতে অন্তত 2 লাখ লোক কাজ করে। তার কিছু ঘটে গেলে এই 2 লাখ মানুষের পরিবার পথে বসে যাবে। তাই এতগুলো মানুষের কথা ভেবে তাদের এই কজনকে মেরে ফেলাই লাগবে। তবুও দীপক বলে নিরীহ মানুষগুলোকে মেরে ফেলাটা তার অন্তরাত্মা মানবে না। নীরাজ বিরক্ত হয়ে বলে, তোমার অন্তরাত্মাকে না মানালে তোমাকে আবারও জেলে যাওয়া লাগবে। তখন তোমার পরিবার রাস্তায় এসে দাঁড়াবে। এই কথাটা শুনে নিরুপায় হয়ে দীপক নীরাজের সাথে কাজ করতে বাধ্য হয়। তো এর কিছুদিন পরে আসে দিবপালা। খেলোর মতো দিববালার মাধ্যমেও টাকা ট্রানজ্যাকশন করিয়ে নেওয়া হয় এবং কাজ শেষে তাকেও একইভাবে মেরে ফেলা হয়।
দিবিয়াকে হত্যা করে ফিরে আসার পরে নীরজের পালিত গুন্ডা রঘু প্রচুর ডিং করছিল। এর সময় তার ভেতরের শয়তানরা জেগে ওঠে। তার প্রথম থেকেই খুশবুর উপরে নজর ছিল। সে খুশবুকে নিজের ঘরে নিয়ে যাবার জন্য টানা হেঁচড়া শুরু করে এবং কথা না মানলে খুশবুর গর্ভের সন্তানের ক্ষতি করার হুমকি দেয়। তখন দেবা এগিয়ে গিয়ে রঘুকে ধাক্কা মেরে খুশবুকে নিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারা ভেন্টিলেটর দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু খুশবু প্রেগনেন্ট হওয়ায় মোটা পেটের কারণে আটকে যায়। তাই তারা সারাটা রাত বাথরুমে লুকিয়ে বসে থাকে। সকালে দীপক এসে ডাকাডাকি করলে তবেই দেবা দরজা খুলে দেয়। সে দীপককে রঘুর ব্যাপারে বলার চেষ্টা করে। দীপক দেবার চেহারার এক্সপ্রেশন দেখেই বুঝে যায় রঘু কি করেছে। কিন্তু দীপকের কিছুই করার ছিল না। তার এখন দেবাকে টাকা ট্রানজ্যাকশনের প্রসিডিউরের জন্য নিয়ে যেতে হবে। তাই দীপক দেবার কথায় গুরুত্ব না দিয়ে তাকে সাব রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দেয়। সেখানে সাব রেজিস্ট্রার নারায়ণ দেবাকে দিয়ে ডকুমেন্টসে সাইন করায়। এরপরে 2 ব্রিফকেস টাকা নারায়ণের রেস্ট হাউসে দেবার উপস্থিতিতে পৌঁছে দেওয়া হয়। নারায়ণ ভাবে দেবা খুব মালদার পার্টি। তাই সে দেবাকে নিজের একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে, ভবিষ্যতে কোন কাজ লাগলেই দেবা যেন তাকে জানায়। তো সেখানে থেকে দেবা দীপকের অফিসে চলে যায় এবং দীপক দেবার আই স্ক্যান করে টাকা ট্রান্সফার করে নেয়। কাজ হয়ে গেলে রঘু দেবাকে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে উঠেই রঘু গত রাতের জন্য দেবাকে মারধর শুরু করে। এদিকে টাকা ট্রান্সফার হওয়ার সময়ে একটা ঝামেলা হয়ে যায়। সার্ভার ইররের কারণে দেবার অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার ফেল হয়ে যায়। তাই দীপক দ্রুত রঘুকে ফোন দিয়ে দেবাকে ফিরিয়ে আনতে বলে। তবে দেবা ততক্ষণে প্রসব করার অজুহাত দেখিয়ে বাইরে পালিয়ে গিয়েছিল। দেবার পালানোর কথা শুনে দীপক তখনই সেখানে চলে আসে এবং রঘুকে বোকাঝোকা করে দলবল নিয়ে দেবাকে খুঁজতে শুরু করে। এদিকে দেবা হাঁটতে হাঁটতে তার ঠান্ডা লাগছিল। স্টেশনের পাশে কয়েকজন ভিক্ষুক আগুন জ্বালিয়ে বসেছিল। দেবা তাদের পাশে গিয়ে বসে। তবে দেবা যেহেতু স্যুটবুট পরেছিল তাই ভিখারিরা তার কাছ থেকে সরে যায়। দেবা উপলব্ধি করে সামান্য পোশাক কিভাবে মানুষের পরিচয় চেঞ্জ করে দেয়। দেবা সেখানে থেকে প্ল্যাটফর্মে এসে একটা বেঞ্চে বসে পড়ে। দীর্ঘক্ষণ না খাওয়ায় একটু পরেই সে মাথা ঘুরিয়ে পড়ে যায়। পাশে একটা বেঞ্চে সামিরা নামের একটা মেয়ে বসেছিল। সে দ্রুত এগিয়ে এসে দেবার মুখে পানি দিয়ে তাকে ডাকাডাকি করে। এ সময় আরো দুজন পথচারী যাচ্ছিল। তারাও ডাকাডাকি করলে দেবা উঠে বসে। পথচারী চলে যাবার পরে সামিরা দেবাকে জিজ্ঞেস করে সে কিছু খাবে কিনা। দেবা আনন্দে হ্যাঁ বলে দেয়। তখন সামিরা তার কাছে টাকা চায়। দেবা বলে তার কাছে টাকা নেই। সামিরা এবার একটু বিব্রত বোধ করে, কারণ তার নিজের কাছেও টাকা নেই। আসলে সামিরার একটা ছেলের সাথে রিলেশন ছিল। আজ তাদের পালিয়ে গিয়ে বিয়ে করার কথা। কিন্তু সে ছেলেটা টাকার পাগল। সামিরা খালি হাতে বেরিয়েছে, তাই সে আসেনি। এই জন্যই মূলত সামিরা প্ল্যাটফর্মে একা একা বসে কাঁদছিল। তোর সামিরার ব্যাগে একটা চকলেট ছিল। ওটা সে দেবাকে দেয় এবং চকলেট পেতেই দেবা সেটা অস্বাভাবিকভাবে খেতে শুরু করে। সামিরা নিজের বেঞ্চে গিয়ে তার বান্ধবীকে ফোন দিয়ে জানায় তার বয়ফ্রেন্ড কিভাবে তাকে ধোঁকা দিয়েছে। সামিরা থাকার জায়গা না থাকায় তার বান্ধবী বলে, আমার বাড়িতে চলে আয়। কিন্তু সামিরা ফোন রেখে একটা চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সুইসাইড করতে চাইছিল। তবে লাস্ট মুহূর্তে দেবা এগিয়ে গিয়ে তাকে বাঁচিয়ে দেয়। দেবা তাকে বোঝায়, মরে যাও কোন সমাধান না। সামিরা কোন উত্তর না দিয়ে নিজের ব্যাগ নিয়ে হাঁটা ধরে। দেবা ও সামিরাকে পিছু করতে থাকে। সে বারবার সামিরাকে রিকোয়েস্ট করে তার মোবাইলটা চাইছিল, যাতে সে দীপককে ফোন করতে পারে। সামিরার মোবাইলটা নিয়ে দেবা দীপককে ফোন করে, কিন্তু দীপক ফোনের কাছে না থাকায় ফোনটা রিসিভ করে না। তবে একটা ভয়েস মেইল রেকর্ড হয়ে যায়। এরপর দেবা সামিরাকে ফোনটা ফিরিয়ে দিলে সামিরা সেটা অফ করে রেখে দেয়। দেবা সামিরাকে জিজ্ঞেস করে, আজ কি বার? আজ শুক্রবার জানতে পেরে দেবা সামিরাকে অনুরোধ করে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কোন মসজিদের কাছে ছেড়ে দেবেন। সামিরার একটু অদ্ভুত লাগে দেবার বেশভূষা দেখে মনে হচ্ছে না তার কাছে খাবার কেনার টাকা নেই। তাছাড়া দেবা তার ভিক্ষা করার সহজাত প্রবৃত্তির কারণে সামিরাকে আম্মা আম্মা বলে সম্বোধন করছিল। এটাও সামিরাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। তবুও অটোতে ওঠার পরে সামিরা দেবাকে লিফট দেবার জন্য তুলে নেয়। এদিকে দীপক গাড়িতে ফিরে এসে ফোনটা হাতে নিয়ে দেবার ভয়েসমেল পেয়ে অস্থির হয়ে যায়। সামিরার ফোন যেহেতু অফ ছিল তাই দীপক কন্ট্রোল রুমে ফোন করে অপারেটরকে এই নম্বরটা ট্র্যাক করতে বলে।
অন্যদিকে সামিরা দেবাকে মসজিদের কাছে নামিয়ে দিয়ে বান্ধবীর বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে সামিরার ফোন ট্র্যাক করে দীপক সেখানে পৌঁছে যায় এবং সামিরাকে জিজ্ঞাসাবাদ করে। সে সামিরার কাছ থেকে জেনে নেয় কিভাবে তার দেবার সাথে দেখা হয়েছিল। সামিরা এটাও বলে দেয় সে দেবাকে মসজিদের কাছে ছেড়ে দিয়েছে। দীপক তখনই মসজিদে চলে যায়। দেবা মাত্রই মসজিদে তোবারকের খাবার খেতে বসেছিল, কিন্তু তখনই সে রঘু এবং বাকিদের দেখতে পায়, তাই সে খাবার রেখে অভুক্ত পেটে পাশের নদীর ভেতরে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপর সে ভেসে ভেসে একটা তীরে ওঠে, তারপর শহরে ঢুকে জনে জনে হাত পেতে তাদের কাছে মোবাইল চাইতে থাকে যাতে সে দীপককে ফোন করতে পারে। দেবা তো তখন জানতো না দীপক তার সাথে ছলনা করছে। এদিকে বাড়িতে পুলিশ আসায় সামিরার বান্ধবীর বাবা মা রেগে যায় এবং সামিরাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। সামিরার বান্ধবী বাধ্য হয়ে তাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে লেডিস হোস্টেলে গিয়ে উঠতে বলে। তাই সামিরা বাইরে বেরিয়ে এসে হাঁটতে শুরু করে। তখন তার আবারও দেবার সাথে দেখা হয়। দেবাকে দেখেই সামিরা ক্ষেপে যায়। দেবার কারণেই বান্ধবীর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। দেবা আবারও সামিরার পিছু নেয় এবং তার মোবাইলটা চায়। সামিরা কয়েকবার তাকে তাড়িয়ে দিলেও সে সামিরার পিছু ছাড়ে না। সামিরা অবশ্য তাকে আর গুরুত্ব না দিয়ে একটা লেডিস হোস্টেলে ঢুকে পড়ে। হতাশ হয়ে দেবার রাস্তায় ঘুরতে থাকে। এ সময় সে দুটো বাচ্চাকে ভিক্ষা করতে দেখতে পায়। ওদের দেখে দেবার ছোটবেলার কথা মনে পড়ে। মা মরে যাবার পরে সে একটা অনাথ আশ্রমে আশ্রয় নিয়েছিল। সে অনাথ আশ্রমের কেয়ারটেকার তাকে এবং বাকি বাচ্চাদের আরেকজনের কাছে বিক্রি করে দেয়। ওরাই মূলত ভিক্ষার গ্রুপটা চালাতো। ওরাই দেবাকে দিয়ে ভিক্ষা করানোর জন্য দেবার হাতের আঙ্গুল ভেঙে দিয়েছিল। তো দেবা বাচ্চা দুটোকে সাহায্য করার জন্য একটা লাঠি নেয় এবং নিজের শার্ট খুলে ফেলে। তার পিছুও টর্চারে অনেক দাগ ছিল। সে নিজেকে পঙ্গু হিসেবে প্রেজেন্ট করে ভিক্ষা করে। এরপরে ভিক্ষার টাকায় খাবার কিনে বাচ্চা দুটোকে নিয়ে খাবার খায়। তারপর দেবা সেই বাড়িটা খুঁজে বের করে যেখানে তাদেরকে রাখা হয়েছিল। বাড়িতে ঢুকতে দারোয়ান দীপককে ফোন করে সেটা জানিয়ে দেয়। দেবা ভেতরে গিয়ে দেখে খুশবু সেখানে নেই। দীপক বাকি ট্রানজ্যাকশনগুলো করার জন্য খুশবুকেও নিয়ে গিয়েছিল। দেবা দেখে খুশবুর জিনিসপত্রের সাথে তার টাকার বক্সটাও পড়ে আছে। খুশবু দেবাকে বলেছিল সে না থাকলে এই বক্সটা যেন দেবা নিয়ে নেয়। দেবা বুঝতে পারে খুশবুর সাথে খারাপ কিছু হয়েছে। একটু পরে সেখানে দীপক লোকজন নিয়ে চলে আসে। উপর থেকে দেবা দীপক এবং রঘুকে ক্লোজলি কথা বলতে দেখে এবার বুঝে যায় দীপকই এসবের মাস্টার মাইন্ড। এতে দেবার মন ভেঙে যায়। দীপক উপরে আসতেই দেবা বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীপক দেবাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে বাইরে আনতে চায়। তবে দেবা এবার আর তার কথা শোনে না। সে ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে পালিয়ে যায় এবং পাশের জঙ্গলে ঢুকে পড়ে। রঘু ও তার লোকদের নিয়ে দেবাকে পিছু করে। এক পর্যায়ে রঘু দেবাকে ধরেও ফেলে এবং মারধর শুরু করে। তবে সৌভাগ্যবশত সেখানে কয়েকটা কুকুর ছিল। দেবা এই কুকুরগুলোকে রোজ খাবার খাওয়াতো। সেই কৃতজ্ঞতা বোধ থেকে কুকুরগুলো দেবাকে বাঁচাতে রঘুর ওপরে অ্যাটাক করে। এই সুযোগে দেবা পালিয়ে যায় এবং আহত অবস্থায় সামিরা যে হোস্টেলে আছে সেখানে ঢুকে এবং সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে দীপক অবশেষে নীরজকে গিয়ে দেবার পালিয়ে যাবার ব্যাপারটা জানায়। কথাটা শুনে নীরজ খুব ক্ষেপে যায়। সে দীপককে সন্দেহ করছিল যে দীপকই দেবাকে পালাতে সাহায্য করেছে। দীপক দেবাকে ধরার জন্য নীরজের কাছে আরেকটা সুযোগ চায়। দীপক বেরিয়ে যাবার পরে নীরজ তার গুন্ডা পাটিলকে ফোন দিয়ে সাব রেজিস্ট্রার নারায়ণকে মেরে ফেলতে নির্দেশ দেয়। নীরজ কোন সিঙ্গেল প্রমাণও রাখতে চাইছিল না। অন্যদিকে দেবা জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালের বেডের কাছেই সামিরা বসে আছে। সামিরা দেবার উপরে খুব ক্ষেপে ছিল। দেবাকে হাসতে দেখে সে আরো ক্ষেপে যায় এবং তেড়ে এসে বলে, তুই আমার পেছনে পড়ে আছিস কেন? দেবা বলে এই শহরের সামিরা ছাড়া আর কাউকে সে চেনে না। সামিরা জিজ্ঞেস করে ওই লোকগুলোকে তার পেছনে পড়ে আছে কেন? সে কি করেছে? দেবা বলে সে কিছুই করেনি। সে একজন ভিখারি। এই কথাটা শুনে সামিরা শক খেয়ে যায়। সেদিন দীপক সামিরাকে দেবার ফটো দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই থেকে পুরো কলোনিতে ছড়িয়ে পড়েছে সামিরা দেবার সাথে পালিয়ে এসেছে। সে একজন ভিখারির সাথে পালিয়েছে। এটা জানাজানি হলে তার মান ইজ্জত কিছু থাকবে না। অবশ্য সামিরা ভাবে সে নিজেই বা ভিখারির চেয়ে কম কি। বাড়িতে থাকতে বাবা মায়ের কাছে নিজের স্বাধীনতা ভিক্ষা চাইত। বয়ফ্রেন্ডের কাছে বিয়ের জন্য ভিক্ষা চাইছে। বান্ধবীর কাছে থাকার জন্য ভিক্ষা চাইছে। এখন আবার চাকরির জন্য ভিক্ষা চাইছে। এক অর্থে সব মানুষই ভিখারি।
যাই হোক এর সময় স্টাফ এসে হাসপাতালের ওষুধ এবং রক্তের বিল পে করতে বলে দেবার কাছে টাকা ছিল না, তাই সে বাধ্য হয়ে খুশবুর টাকার বাক্সটা স্বামীরাকে দেয়। স্বামীরা সেখানে থেকে কিছু টাকা নেয় আর নিজের কিছু টাকা দিয়ে হাসপাতালের বিল মিটিয়ে হোস্টেলে ফিরে যায়। এদিকে দীপক গঙ্গার ঘাটে গিয়ে বৃদ্ধ ফকিরের কাছে জিজ্ঞাসাবাদ করে সে দেবার ব্যাপারে কিছু জানে কিনা। ফকির জানায় কেউ দেবার সাহায্য করলে দেবার কৃতজ্ঞতা বোধে সবসময় সেই মানুষটার আশেপাশেই ঘুরঘুর করে। এটাতে দীপকের স্বামীরার কথা মনে পড়ে, তাই সে স্বামীরাকে ফোন দিয়ে দেবার কথা জিজ্ঞেস করে। তবে স্বামীরা দীপককে মিথ্যা বলে। দেবার বিপদ আছে টের পেয়ে সে হাসপাতালের চলে যায়। তবে দেবা আবার রিলিজ নিয়ে সময় হোস্টেলে চলে এসেছিল। স্বামীরা ফিরে এসে দেখে দেবা বিরিয়ানির প্যাকেট নিয়ে বসে আছে। স্বামীরা বিরক্ত হয়ে বলে হাসপাতালের বিল মেটাতে পারছে না, এখন আবার বিরিয়ানি এনে আদিখাতা দেখাচ্ছে। স্বামীরা দেবাকে নতুন পাঞ্জাবি পাজামা দেয়। এগুলো সে তার বয়ফ্রেন্ডের জন্য কিনেছিল। বদমাশরা যেহেতু তাকে চিট করেছে তাই এগুলো আর কোন কাজেই লাগবে না, এর চেয়ে বরং দেবাই ওগুলো পড়ুক। স্বামীরা দেবাকে দীপকের ব্যাপারে সতর্ক করে দেয় এবং জিজ্ঞেস করে এই শহরে তাকে হেল্প করার মতো আর কেউ আছে কিনা। তখন দেবার নারায়ণের কথা মনে পড়ে পকেট থেকে নারায়ণের কার্ড বের করে সে স্বামীরাকে দেখায়। স্বামীরা গুগল ম্যাপে সার্চ দিয়ে নারায়ণের লোকেশন জানিয়ে দেবাকে সেখানে চলে যেতে বলে। দেবা লিকেজ পাইপ থেকে বের হওয়া পানিতে গোসল করে নতুন পাঞ্জাবি পাজামা পরে নেয়। এরপরে সে টার্মিনাল বাসের ছাদের উপরে উঠে পড়ে। এতে ভাড়া ছাড়াই সে শহরের রূপ দেখতে দেখতে গন্তব্যে পৌঁছে যায়। সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দেবা নারায়ণের ব্যাপারে খোঁজখবর নিলে স্টাফেরা তার উপরে সন্দেহ করে এবং পুলিশ ডেকে ধরিয়ে দেয়। ইন্সপেক্টর দেবাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে দেবা জানায় সে একজন ভিখারি। তাকে কারা যেন নিয়ে এসে ভালো কাপড় চোপড় দিয়েছে এবং কিছু পেপারে সাইন করিয়ে নিয়েছে। এই নারায়ণের সাথে ওরা কিছু একটা ডিল করেছিল। সেই থেকেই সে নারায়ণকে চেনে। ইন্সপেক্টর আশোকের দেবার কথা বিশ্বাস হয় না, তাই দেবাকে লপ্পে নিয়ে মারধর করা হয়। ভিখারিদের ট্রেনিং দেবার জন্য দীপক একবার তাদের এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল। সেখানে তারা নীরজকেও দেখেছিল। দীপক জানিয়েছিল এটা তাদের বড় স্যার। থানায় একটা ম্যাগাজিনে নীরজের ফটো দেখতে পেয়ে দেবা বলে এটাই তাদের বড় স্যার। এবার ইন্সপেক্টর আশুক দেবার কথা একটু বিশ্বাস করে। সে দেবাকে নিয়ে ওই বাড়িতে যায় যেখানে নারায়ণের কাছে টাকার ব্রিফকেস পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে একটু খুঁজতেই তারা টাকা ভর্তি ব্রিফকেস এবং সোনার বার পেয়ে যায়। এবার আশুক শিওর হয়ে যায় এখানে বড় কোন খেলা চলছে। এদিকে দীপক স্বামীরের হোস্টেলে ঢুকে তাকে থ্রেট দিয়ে জেনে নেয় দেবা সাব রেজিস্ট্রার অফিসে গিয়েছে। তাই দীপক সেখানেও চলে যায় এবং জানতে পারে দেবাকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। এবার থানায় গিয়ে দীপক জানতে পারে নারায়ণের মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য আশুক দেবাকে নিয়ে বাইরে গেছে। দীপক এবার চিন্তিত হয়ে পড়ে। এই কেসে পুলিশ ইনভলভ হয়ে গেছে মানে তাদের রহস্য ফাঁস হতে বেশি সময় লাগবে না। তাই সে দ্রুত আশুকের ফোন ট্র্যাক করে তাকে খুঁজতে বের হয়। অন্যদিকে আশুক দেবার ডিটেলস থেকে জানতে পারে দেবা এবং গঙ্গারাম নামের একজনের ভেতরে 100 কোটি টাকার ফেক ল্যান্ড ডিল হয়েছিল। নারায়ণী ঘুষ খেয়ে সেই ডিলটা করিয়ে দিয়েছিল। তো আশুক এবার দেবাকে নিয়ে গঙ্গারামের অ্যাড্রেসে যায়। কিন্তু এই অ্যাড্রেসটাও ফেক। একজন প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করে সে জানতে পারে এখানে গঙ্গারাম বলে কেউ থাকে না। তবে এমপি সীতারামের এখানে যাওয়া আসা আছে। পাশের কনস্ট্রাকশন বিল্ডিংটা সীতারামেরই। এতে আশুক বুঝতে পারে গঙ্গারাম এমপি সীতারামের ফেক আইডেন্টিটি। আশুক সীতারামের কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ঢুকছিল। তখন দেবা বলে তার খিদে পেয়েছে। আশুক তার জন্য বিরিয়ানি আনায় এবং ছাদে বসে খেতে দেয়। দেবা তৃপ্তি করে খাচ্ছিল। তখন আশুক তাকে বলে ওরা ভিখারিদের নামে কোটি কোটি টাকার অবৈধ ট্রানজ্যাকশন করেছে, অথচ নিরীহ ভিখারিরা কিছুই জানতে পারছে না। দেবা বলে তার কাছে কোন টাকা নেই। আশুক বলে তার কাছে নেই, তবে তার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কোটি কোটি টাকা আছে। এ সময় আশুকের ফোন ট্র্যাক করে সেখানে দীপক লোকজন নিয়ে চলে আসে। দীপককে দেখে দেবা পালানোর চেষ্টা করে। এতে আশুক বোঝা যায় দীপক অপরাধীদের সাথে জড়িত। তাই সে দেবাকে প্রোটেক্ট করার জন্য দীপকের দিকে গান পয়েন্ট করে। তবে দীপক উল্টো আশুককে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে দেবা খুব ঘাবড়ে যায়। সে নিজেকে ধরা দেবে না বলে ছাদ থেকে লাফ দেয়। তবে সৌভাগ্যক্রমে সে একটা নারিকেল গাছের উপরে পড়ে এবং নারিকেলের ডাগর চেপে ধরে অক্ষতভাবে নিচে নেমে পালিয়ে যায়।
ওখান থেকে পালিয়ে দেবা সামিরার হোস্টেলের সামনে আসে। হোস্টেলে ফেরার সময় সামিরা দেবাকে দেখে খুব রেগে যায়। দেবার জন্য তার লাইফ নাজেহাল হয়ে গেছে, তাই সে দেবাকে বকাঝকা করে তাড়িয়ে দিতে চায়। দেবা জানায় সে সব জেনে গিয়েছে, তার অ্যাকাউন্টে ওদের কোটি কোটি টাকা পড়ে আছে, এজন্য ওরা তাকে ধরার জন্য খুঁজছে। দেবার সমস্যা নিয়ে সামিরার আর কোন আগ্রহ ছিল না, তাই সে আবারও দেবাকে চলে যেতে বলে। কিন্তু দেবা জানায় তার সাথে যাদের পরিচয় আছে ওরা সবাইকে মেরে ফেলছে, তাই ওরা এবার সামিরাকেও মেরে ফেলবে। কথা শেষ করতে না করতেই দারুণের কাছে ইনফরমেশন পেয়ে সেখানে নীরাজের লোকেরা চলে আসে, তাই প্রাণ ভয়ে তারা সেখানে থেকে পালিয়ে যায়। এদিকে দীপক নীরাজের অপরাধ কর্মগুলো আর সহ্য করতে পারছিল না, নিজের বিবেক নৈতিকতার সাথে যুদ্ধ করে সে ক্লান্ত হয়ে গেছে। তাই সে বাড়ি গিয়ে নীরাজের গত কয়েক মাসের অ্যাক্টিভিটি চেক করে জানার চেষ্টা করে নীরাজ অ্যাকচুয়ালি কি অপকর্ম চালাচ্ছে। দীপক জানতে পারে এসব শুরু হয়েছে তেল ও গ্যাসের রিসার্চ বেজে বিস্ফোরণের পর থেকে। দীপক এবার পুরোপুরি বুঝে যায় নীরাজ তেলের সিন্ডিকেট চালাচ্ছে। দীপক এবার নীরাজের মুখোশ খুলে দেবার সিদ্ধান্ত নেয়, তবে নীরাজের বিরুদ্ধে গেলে সে দীপকের ফ্যামিলিকে শেষ করে দেবে। তাই দীপক সবার আগে তার ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দেয়। এরপরে সমস্ত প্রমাণ একটা ব্যাগে ভরে লকারে রেখে দেয়। অন্যদিকে দেবার এবং সামিরা যেখানে পালাচ্ছিল সেখানে নীরাজের লোকেরা চলে আসছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তারা ময়লার ট্রাকে লুকিয়ে পড়ে। সামিরা বুঝতে পারে তার ফোন ট্র্যাক করা হচ্ছে, তাই সে ফোনটা অফ করে দেয়। এরপরে ময়লার ট্রাকটা ময়লার ভাগাড়ে নিয়ে গিয়ে তাদের ময়লার স্তূপের ভেতরে ফেলে দেয়। ময়লার দুর্গন্ধের ভেতরে এতক্ষণ বসে থেকে সামিরার গা কিনকিন করছিল। সে আচ্ছামত দেবাকে বকাঝকা শুরু করে। বকাঝকা শেষে সামিরার বমি পাচ্ছিল, তাই সে সাইডে গিয়ে দাঁড়ায়। এ সময় দেবা সামিরার ফোন অন করে আবারও দীপককে ফোন করে। দীপকের সময় নীরাজের সামনেই বসেছিল। দেবাকে খুঁজে বের করার জন্য নীরাজ দীপককে থ্রেট দিচ্ছিল। দেবার ফোন পেয়ে দীপক সেটা রিসিভ করে। দেবা দুই একটা কথা বলতেই সামিরা সেটা খেয়াল করে ফোন কেড়ে নিয়ে অফ করে দেয়। এরপরে তারা দুজনে যাবার সময়ে প্ল্যাটফর্মে দেখতে পায় সিটি কর্পোরেশনের লোকেরা একটা ভিখারির লাশ গাড়িতে তুলছে। দেবা দৌড়ে গিয়ে তাদের থামিয়ে বলে, আমি 1 ঘন্টার ভেতরে আপনাদের টাকা এনে দেব, আপনারাও লাশটা ভালোভাবে নিয়ম মেনে সৎকার করবেন। এরপরে দেবা সামিরাকে নিয়ে নারায়ণের রেস্ট হাউসের সামনে চলে আসে। নারায়ণ এই রেস্ট হাউসে আনন্দ ফুর্তির জন্য প্রায়ই মেয়ে নিয়ে আসতো, আর তার কোড ছিল ওল্ড মঙ্ক। কোন মেয়ে এসে দারোয়ানকে ওল্ড মঙ্ক বললেই তাকে চাবি দিতে হবে। নারায়ণকে এমনই নির্দেশ দেওয়া ছিল। দেবা সামিরাকে সত্যটা না জানিয়ে দারোয়ানের কাছে গিয়ে ওল্ড মঙ্ক কথাটা বলতে বলে, তাহলে নারায়ণ তাকে চাবি দিয়ে দেবে। তো সামিরা চাবি নেওয়ার পরে তারা নারায়ণের রুমে ঢোকে। সেখানে টাকা এবং সোনা এখনো রাখা ছিল। এতগুলো টাকা এবং সোনা দেখে সামিরারও হুঁশ সরে যায়। দেবা সেখানে থেকে কিছু টাকা নিয়ে সামিরাকে বলে, এখানে বাকি যা টাকা আছে সামিরা চাইলে নিয়ে চলে যেতে পারে। প্ল্যাটফর্মে লাশটার ভালোভাবে সৎকার করতে যা টাকার প্রয়োজন দেবা শুধু সেই টাকাটাই নেবে। এরপরে প্ল্যাটফর্মে ফিরে এসে সে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে লাশটা সৎকার করতে বলে, যাতে পরের জন্মে তাকে আবারও ভিখারি হয়ে জন্মাতে না হয়। টাকা পেয়ে খুব ধুমধাম করে ভিখারিটা সৎকার করা হয়। এতটা আয়োজন করে বোধহয় এর আগে কোন ভিখারির সৎকার হয়নি। সৎকার শেষ করে মন্দিরে সিঁড়ি দিয়ে যাবার সময়ে বসে থাকা ভিখারিরা দেবার কাছে হাত পাতে। তাদের সবাইকে ভিক্ষা দেওয়ার সময়ে দেবা ইমোশনাল হয়ে যায়। একসময় সে হাত পেতে ভিক্ষা নিয়েছে, আর এখন সেই হাতেই অন্যদের ভিক্ষা দিচ্ছে। দেবা সিদ্ধান্ত নেয় তার অ্যাকাউন্টে যত টাকা আছে সে সমস্ত টাকা ভিখারিদের দান করবে। এই জন্য সে সামিরার ফোন থেকে দীপককে ফোন করে। দীপক এই সময় নীরাজের সামনেই বসেছিল। দেবার ফোন এসেছে বুঝতে পেরে নীরাজ দীপককে ফোন লাউডে দিতে চাপাচাপি করে। দেবা দীপককে স্পষ্ট করে বলে দেয় তার টাকা লাগবে। নীরাজ শুনতে পেয়ে বলে সে দেবাকে 50 কোটি টাকা দেবে, তবুও যেন সে ফিরে আসে। দেবা সারা জীবন সর্বোচ্চ 500 টাকা দেখেছে, তাই সে 50 কোটির হিসেব বুঝত না। নীরাজ আবারও দেবাকে জিজ্ঞেস করে সে কত টাকা চায়। দেবা বলে এখানে আশেপাশে যত শহর আছে এবং এইসব শহরে যত ভিখারি আছে তাদের খাওয়া পড়া থাকা, তাদের সন্তানদের জন্য স্কুল হাসপাতাল বানাতে যত টাকা দরকার তার তত টাকা লাগবে। দেবার কথা শুনে নীরাজ তাকে গালাগাল দিতে শুরু করে, তাই দেবা ফোনটা কেটে দেয়। এরপরে দেবা হোটেলে ফিরে আসে। সেফটির জন্য সে আর সামিরা এই হোটেলে উঠেছে। সামিরা দেবাকে বলে টাকাগুলো নিয়ে দূরে কোথাও চলে যেতে।
টাকাগুলো দিয়ে ব্যবসা করে দেবা সেটেল হতে পারবে। কিন্তু দেবা বলে সে সমস্ত টাকা ভিখারিদের উন্নয়নে দান করবে। দেবার কথা শুনে সামিরা প্রচণ্ড বিরক্ত হয়। সে রাগ করে চলে যাচ্ছিল। তবে ঘরের বাইরে গিয়েও আবারও সে ফিরে আসে। দেবাকে বিপদে রেখে চলে যেতে সামিরার মন মানছিল না। সামিরা দেবাকে নেক্সট প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে দেবা বলে তার এখন দীপক স্যারকে প্রয়োজন। একমাত্র দীপক স্যারই তাকে টাকার ব্যবস্থা করে দিতে পারবে। দীপককে ধরার জন্য দেবা একটা প্ল্যান বানায়। সে দীপককে একটা জায়গায় আসতে বলে এবং সেখানে থাকা একটা তালগাছের মাথায় আগেভাগে লুকিয়ে যায়। দীপক দলবল নিয়ে সেখানে আসার পরে সবাই চারিদিকে দেবাকে খুঁজতে ছড়িয়ে পড়ে। এই সুযোগে দীপককে একা পেয়ে দেবা পেছনে থেকে তার মাথায় আঘাত করে এবং কিডন্যাপ করে হোটেলে নিয়ে যায়। দীপকের জ্ঞান ফিরলে দেবা বলে তার অ্যাকাউন্টে যত টাকা আছে সে সবটুকু চায়। দীপক বলে এটা কোন ছেলে খেলা না। নীরাজ টাকাগুলো মিনিস্টার অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল। এই সিন্ডিকেটের সাথে অনেক বড় বড় পাওয়ারফুল লোক জড়িত। ওরা দেবাকে মেরে ফেলবে। দেবা ওদের হাত থেকে বাঁচতে পারবে না। দেবা আফসোস করে বলে আপনি তো সব জেনে শুনে আমাকে তুলে এনে ওদের হাতে মরার জন্য ছেড়ে দিয়েছিলেন। দীপক বলে তাকে ওরা একইভাবে তুলে এনেছিল। সে যা করছে সব বাধ্য হয়ে করছে। এত অন্যায় করতে হবে জানলে সে জেল থেকে বেরিয়ে হতো না। দেবা আরও আফসোস করে বলে তারা খুশবুকে পর্যন্ত ছাড়েনি। একটা গর্ভবতী মেয়ের প্রতিও তারা দয়া করেনি। এ সময় দীপক বলে খুশবু এখনো বেঁচে আছে। সে নিজে খুশবুকে একটা সেফ জায়গায় লুকিয়ে রেখেছে। এটা শুনে দেবা বলে দীপক যদি তাকে খুশবুর কাছে নিয়ে যায় তাহলে দীপক যা বলবে সে তাই করবে। তো দেবা দীপককে ছেড়ে দিলে দীপক প্রথমে লকার থেকে ব্যাগটা সংগ্রহ করে, যেটার ভেতরে এভিডেন্সগুলো আছে। এ সময় সে নিজের মোবাইলটা অন করে ব্যাগে ভরে রাখে। এতে তার লোকেশন নীরাজের অপারেটরদের কাছে চলে যায়। এরপরে দীপক দেবা এবং সামিরাকে নিয়ে একটা লেডিস হোস্টেলে যায়। সেখানে ক্যান্টিনে বসে খুশবু খাবার খাচ্ছিল। একে অপরকে দেখে খুশবু এবং দেবা খুব খুশি হয়। খুশবু জানায় আর 10 দিন পরে তার ডেলিভারি হবে এবং একটা ছেলের সন্তান জন্ম নেবে। খুশবুর সাথে দেখা করে তারা চলে যাবে। এর সময় হোস্টেলে নীরাজের লোকেরা চলে আসে। তারা লুকানোর চেষ্টা করে কিন্তু রঘু খুশবুকে দেখে ফেলে এবং তার পেটে লাথি মেরে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করে। তবে ঠিক মুহূর্তে দেবা ছুটে গিয়ে খুশবুকে বাঁচায়। তারা হাতাহাতি করছিল। এর সময় দীপক এগিয়ে আসে এবং প্রথমে ইলেকট্রিক বোর্ড সার্কিট উড়িয়ে দিয়ে অন্ধকার করে ফেলে এবং ফায়ারিং করে তাদের তিনজনকে বাইরে বের করে দেয়। মেইন গেটে যাবার আগে তাদের ওপরে বারবার অ্যাটাক হয় এবং দীপক যথাসাধ্য তাদের প্রোটেক্ট করে। তবে একজনের ধাক্কা খেয়ে খুশবু সিঁড়ি থেকে পড়ে তার ব্লিডিং শুরু হয়ে যায়। দেবা খুশবুকে ঘাড়ে নিয়ে মেইন গেটের দিকে দৌড়াতে শুরু করে। আর দীপক জানপ্রাণ দিয়ে তাদের ব্যাকআপ দিতে থাকে। এক পর্যায়ে তাদের বাইরে বের করে দিয়ে দীপক দরজা আটকে দেয়। কিন্তু গোলাগুলির কারণে দীপকের গায়েও বেশ কয়েকটা গুলি লাগে। বাইরে ততক্ষণে খুশবুর বাচ্চার ডেলিভারি হয়ে যায়। খুশবুর বাচ্চার কান্না শুনে দীপকের মুখে হাসি ফুটে ওঠে। মৃত্যুর আগে সে নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পেরেছে। এটা ভেবে তার আনন্দ লাগছিল। দীপক দেবার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার পরে মরে যায়। এদিকে বাচ্চার ডেলিভারির পরে খুশবুও মরে যায়। দেবা খুশবু এবং দীপকের লাশ সৎকারের ব্যবস্থা করে। এই ঘটনার পরে দেবা এবার প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়। দীপুকার এভিডেন্সের ব্যাগটা দেবার কাছে ছিল। সে প্রথমেই সেই গোডাউনে যায় যেখানে নীরাজ ক্যাশ টাকা রেখেছিল। ট্রাক ভর্তি ক্যাশ টাকা নিয়ে দেবা নীরাজের বাড়ির সামনে যায় এবং টাকাগুলো সে ওখানে ফেলে সরে আসে। নীরাজের বাড়ির সামনে এত বিপুল পরিমাণ টাকা পড়ে থাকায় দ্রুত মিডিয়ায় সেটা হাইলাইট হয়ে যায়। ফলে মন্ত্রীও নীরাজের ওপরে ক্ষেপে যায়। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেয় যদি কোন ঝামেলা হয় তাহলে নীরাজ একা ফাঁসবে। নীরাজ বকা খেয়ে বাড়ি ফিরতেই দেখে টিভিতে দীপকের স্বীকারোক্তি দেখানো হচ্ছে। দীপক নীরাজের অপকর্মের ব্যাপারে একটা স্বীকারোক্তি রেকর্ড করে রেখেছিল। দেবা সেই পেন ড্রিপটা মিডিয়াকে দিয়েছে। নীরাজ এবার আরও চিপায় পড়ে যায়। এ সময় নীরাজের ফোনে দীপকের নম্বর থেকে কল আসে। কল রিসিভ করতেই দেবা কথা বলে ওঠে। নীরাজ জিজ্ঞেস করে দেবা কি চায়। দেবা বলে সে নীরাজের সমস্ত টাকা ফিরিয়ে দেবে। বিনিময়ে নীরাজকে একদিনের জন্য রাস্তায় ভিক্ষা করতে হবে। এই অমূলক দাবিটা শুনে নীরাজ এবং তার বাবা দুজনেই শক হয়ে যায়। তারা দেবাকে রিকোয়েস্ট করে অন্য কোন দাবি জানাতে।
তখন দেবা খোঁচা দিয়ে বলে, আমাকে যেভাবে রিকোয়েস্ট করলেন ঠিক এভাবেই পাবলিকের কাছে রিকোয়েস্ট করে ভিক্ষা করেন। যদি আমার দাবি না মানেন তাহলে এবার আপনার খুনের এভিডেন্সগুলো আমি ফাঁস করে দেব। আসলে সেদিন নীরাজ দেবাকে ভিখারির সম্বোধন করে গালাগালি করেছিল, তাই দেবা তাকে উপলব্ধি করাতে চায় ভিক্ষা করাটা কতটা কষ্টের। তো নীরাজ এবার মহা বেকায়দায় পড়ে যায়। সে দেশের সবচেয়ে ধনী লোক, আর তাকে নাকি ভিক্ষা করতে হবে। কিন্তু নিরুপায় হওয়ায় শেষ পর্যন্ত সে ভিক্ষা করতে রাজি হয়ে যায়। ভোরবেলা নীরাজ গঙ্গার ঘাটে চলে যায় এবং সিঁড়িতে বসে পড়ে আশেপাশে নীরাজের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে ছিল যাতে তারা দেবাকে ধরতে পারে। দেবা অবশ্য আশপাশ থেকে নীরাজের উপরে নজর রাখছিল। নীরাজকে সে ফোন দিয়ে বলে, শুধু শুধু বসে থাকলে হবে, মানুষের কাছে ভিক্ষা না চাইলে ভিক্ষা পাবেন কিভাবে। এটা শুনে নীরাজ বুঝতে পারে দেবা কাছাকাছি আছে, তাই সে কথাটা তার লোকদের জানিয়ে দেয় এবং নিজেও বাটি ঝাঁকিয়ে ভিক্ষা চাইতে শুরু করে। এবার তাকে দুই একজন ভিক্ষা দিয়ে যায়। একটু পরে দেবা আবারও তাকে ফোন দিয়ে বলে, এক জায়গায় বসে ভিক্ষা করলে কেমনে হবে। সে নীরাজকে এবার পথে পথে ঘুরে ভিক্ষা করতে বলে। নীরাজ পথে পথে ঘুরে ভিক্ষা করছিল। উপরে ফ্লাইওভার থেকে দেবা এবং সামিরা তাকে তৃপ্তি ভরে দেখছিল। এভাবে সারাদিন অনেক কষ্ট সহ্য করে নীরাজ ভিক্ষা করে। শেষ বিকেলে নীরাজ বসেছিল, তখন সামিরা সামনে দিয়ে যাবার সময়ে খুশবুর বাচ্চাটার হাত দিয়ে নীরাজকে ভিক্ষা দেয়। সন্ধ্যায় নীরাজ ক্লান্ত হয়ে এক জায়গায় বসেছিল, তখন পুলিশ এসে রোলের বাড়ি দিয়ে তাকে তুলে দেয়। তখন সে উঠে গিয়ে আবারও ভিক্ষা করতে বসে। এ সময় চাদরে মোড়ানো একজন তাকে 500 টাকার নোট ভিক্ষা দেয়। নোটটা দেখে নীরাজের সন্দেহ হয়, সে এয়ারপোর্টে দেবাকেও ঠিক এরকম একটা নোট ভিক্ষা দিয়েছিল। তাই সে চিৎকার দিতেই তার সব গুন্ডা ওই লোকটাকে তাড়া করে। কিন্তু ওটা দেবা না, বরং অন্য কেউ ছিল। নীরাজের সব গুন্ডা ওই লোকটাকে ধরতে যাওয়ায় নীরাজ একা হয়ে গিয়েছিল। এই সুযোগে দেবা তাকে মেরে সেন্সলেস করে কিডন্যাপ করে নেয়। নীরাজ জ্ঞান ফিরে নিজেকে ময়লার ভাগাড়ে আবিষ্কার করে। তার সামনেই দেবা বসেছিল। নীরাজ দেবাকে বলে, তোমার কথা মতো আমি ভিক্ষা করেছি, এখন আমার টাকাগুলো ফিরিয়ে দাও। দেবা বলে, আর একটা দাবি যদি মানেন তাহলে আপনার টাকা ফিরিয়ে দেব। এই বলে সে খুশবুর বাচ্চাটাকে দেখিয়ে বলে, এই বাচ্চার মাকে আপনি খুন করিয়েছেন। যদি এই বাচ্চাটার মাকে ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনার টাকাও ফিরিয়ে দেব। নীরাজ বলে, মৃত মানুষকে সে কিভাবে ফিরিয়ে দেবে, এটা বাদে সে অন্য কিছু চাক। নীরাজ অবশ্যই তা দেবে। তখন দেবা বলে, এই বাচ্চাটার মায়ের দুধ প্রয়োজন। দুনিয়ার সব টাকা এক জায়গায় করলেও কি আপনি এই বাচ্চাটার মায়ের দুধ তাকে খাওয়াতে পারবেন? নীরাজ এবার বিরক্ত হয়ে বলে, খুশবু বেঁচে থাকলেই বাকি লাভ হতো, সে তো বাচ্চাকে দেখিয়ে লোকের কাছে ভিক্ষা করত। নীরাজের কথায় দেবা বুঝতে পারে এই লোক কখনো শুধরাবে না। সে নীরাজকে এই জন্য ভিক্ষা করিয়েছিল, যাতে সে ভিক্ষুকদের কষ্টটা বুঝতে পেরে শুধরে যায়। কিন্তু সে একটা অমানুষ। দেবার লেকচার নীরাজের পছন্দ হচ্ছিল না, তাই সে রাগ করে দেবাকে লাথি মারে এবং বাচ্চাটা দেবার কোল থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। সামিরা বাচ্চার কাছে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ বাচ্চাটা শ্বাস নিচ্ছিল না। তবে একটু পরেই বাচ্চাটা কেঁদে উঠলে দুজনেই স্বস্তি পায়। দেবা অবশ্য তখন নীরাজের হাতে মার খাচ্ছিল। বাচ্চার কান্না শুনে সে নতুন করে শক্তি ফিরে পায় এবং ফাইট ব্যাক করে। হাতাহাতির এক পর্যায়ে দেবা হাতের কাছে ধারালো জিনিস পেয়ে সেটা দিয়ে নীরাজের গলায় ফ্যাট মেরে দেয়। ফলে নীরাজ সেখানেই মারা যায়। খুন করাই দেবার খুব অনুশোচনা হচ্ছিল। তবে সামিরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই বাচ্চাটাকে বাঁচাতে হলে নীরাজের মতো শয়তানকে মরতেই হতো। বাচ্চাটাকে কোলে নিয়ে দেবা বলে, এই বাচ্চাটার আসলে কোন টাকার প্রয়োজন নেই, সে শুধু একটু হাসতে চায়, বাঁচার জন্য একটা সুন্দর পৃথিবী চায়। তার শুধু এটুকু যাওয়া নিশ্চিত করাই তাদের দায়িত্ব। নতুন কাঁধের দায়িত্ব নিয়ে দেবা এবং সামিরা এগিয়ে যায় নতুন ভবিষ্যতের সন্ধানে। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক টাকার পেছনে ছোট চলা লোক নিজের বিবেক, নৈতিকতা, আদর্শ সব হারিয়ে ফেলে। অত্যধিক লোভ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। অথচ অর্থসম্পদ, ক্ষমতা সব সাময়িক। যতদিন না মানুষ এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে ততদিন দুনিয়াটা শুদ্ধ হবে না। দুনিয়াটাকে শুদ্ধতম করে তুলতে আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা থাকা জরুরি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।